উত্তরাধিকার সমরেশ মজুমদার পর্ব ৯। বৃষ্টিটা এতক্ষণ থমকে ছিল, বেশ আবার ছোট ছোট ফোঁটা পড়া শুরু হলো। এক অদ্ভুত ধরনের বৃষ্টি। মেঘ ডাকছে না, সামান্য হাওয়াও নেই, আকাশ চিরে ঝলকে ওঠা বিদ্যুতের রেখা নেই, তবু বৃষ্টি পড়ছে। থমথমে মেঘগুলো নিঃশব্দে গলে গলে পড়ছে। মহিতোষ বোকার মতো স্ত্রীর পাশে বসেছিলেন। দিদিকে দেখে উঠে দাঁড়ালেন। হেমলতা কাছে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? যন্ত্রণায় মাধুরীর চোখ বোঝা ছিল। হেমলতার গলা শুনে কিছু বলতে গিয়ে না পেরে মাথা নাড়ালেন। মহিতোষ বললেন, হঠাৎ মাথা ঘুরে গেছে। কথাটা শেষ হতে না হতেই মাধুরীর শরীরটা কাঁপতে লাগলো। তারপর প্রচণ্ড যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য শরীর মোচড়ানো শুরু হলো। সারা শরীর ওর ঘামে ভিজে যাচ্ছে, তার উপর বৃষ্টির ফোঁটা পড়ছে। এখন এভাবে থাকলে ভিজে একসা হয়ে যাবে। হেমলতা কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাইকে বললেন, ওকে নিচে নিয়ে চলো। মহিতোষ একটু বিব্রত হয়ে পড়লেন। দিদিকে ডাকতে পাঠিয়ে তিনি মাধুরীকে পাজাগোলা করে নিয়ে যেতে চেষ্টা করেছিলেন, কিন্তু মাধুরীর শরীর এমনিতেই ভারী, এখন যেন আরও ওজন বেড়েছে। সিঁড়ি দিয়ে নিচে যাওয়া খুব সহজ নয়, ওর পক্ষে অসম্ভব। মহিতোষ বললেন, তুমি একটা দিক ধরো, চিলেকোঠার দিকে নিয়ে যাই, বৃষ্টিতে ভিজবে না। হেমলতা বোধহয় বুঝতে পেরেছিলেন মাধুরীকে একা মহিতোষের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তাই দুজনে ধরাধরি করে চিলেকোঠার ঘরে নিয়ে এলেন। সিঁড়িটা এখানে চট করে ছাদে উঠে আসেনি। সিঁড়ি শেষ হবার পর খানিকটা সমতল জায়গাকে ঘরের মতো ঢেকে ছাদের শুরু। মাধুরীকে সেখানে রাখা হলো। এটুকু আনতেই হেমলতা টের পেলেন যে ওকে নিচে নিয়ে যাওয়া বোকামি হতো। সামান্য নড়াচড়ায় ওর কষ্ট যে অনেক গুণ বেড়ে যাচ্ছে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না। যৌবন আসতে না আসতে বিধবা হয়েছিলেন হেমলতা। স্বামী ছিল তার, চোখ মুখ ভালো করে মনে করার আগেই এক রাত্রির অসুখে মরে গেল লোকটা। তারপর এতগুলো বছর শুধু পার করে দেওয়া। এক রাত্রির জন্য নারী হওয়া যার ভাগ্যে জোটেনি, মা হবার কোনো প্রশ্নই তো ওঠে না। স্বর্গ ছেড়ে নির্জন চা বাগানে বসে শরীরশেখর মেয়ের আবার বিয়ে দেবার কথা ভাবতেন। বিদ্যাসাগর মশাই অত চেষ্টা করলেন, হয়তো কলকাতা শহরে অহরহ বিধবা বিবাহ হচ্ছে, কিন্তু স্বর্গ ছেড়ে নির্জন চা বাগানে স্বর্গ ছেড়ে লোকজন ব্যাপারটা চিন্তা করতে পারে না, এমনকি হেমলতাও। স্ত্রীকে দিয়ে মেয়েকে বলিয়েছিলেন শুনে হেমলতা বলেছিলেন, ছি। আর কথা বাড়াননি শরীরশেখর। বিয়ের সময় ভালো করে কাপড় পরতো না যে, জীবনে আর ড্রেস করে শাড়ি পরা হলো না তার। একবারে সরু পাড় সাদা শাড়ি অঙ্গে উঠল। বয়স যত বাড়ছে পাড় তত ছোট হতে হতে নরুনে ঠেকেছে। ছোট মা যখন স্বর্গ ছেড়ে এলো তখন হেমলতার বয়স বড়জোর ৮। সেই বয়স থেকে হাত পোড়ানো শুরু হয়েছে। মহিতোষ বা পরিতোষকে নাইয়ে খাইয়ে দেবার জন্য আর কোনো লোক ছিল না। সে একরকম। ছোট মা আসার পর হেমলতা চট করে অনেক বড় হয়ে গেলেন। বছর ঘোরার আগে ছোট মা সন্তান সম্ভবা হলেন। স্বর্গ ছেড়ে চৌহদ্দিতে তখন ভালো ডাক্তার নেই, নতুন ডাক্তারবাবু তখনও আসেননি। একজন কম্পাউন্ডার কোনো রকমে কাজ চালাচ্ছেন, আর তখন লোকজনই বা কত ছিল, এক আঙ্গুল যদি বা ফোরায়। শরীরশেখর চেয়েছিলেন বউকে বাপের বাড়ি পাঠাবেন, কিন্তু সেই নদিয়ায় নিয়ে যাওয়া আর হলো না। ছোট বউয়ের বাড়ির লোকজন আসবো আসবো করে শেষ পর্যন্ত এলো না। কুলি লাইনের এক বুড়ি যে নাকি মদেশিয়াদের দাইয়ের কাজ করে, হেমলতাকে সঙ্গে নিয়ে আতুর ঘরে ঢুকলো। শরীরশেখরের পক্ষে সম্ভব নয় ভেতরে যাওয়া। তিনি বাইরে দাঁড়িয়ে থেকে চেঁচিয়ে চেঁচিয়ে মেয়েকে নির্দেশ দিতে লাগলেন। হেমলতা প্রথম সন্তান জন্ম দেখলেন। একটু ভয় ছিল প্রথমটা, কিন্তু বাড়ি তৈরি করার নিষ্ঠা নিয়ে পরপর কাজগুলো তৈরি করে গেলেন। ছোট মার প্রথম সন্তান আতুর ঘরেই মারা গিয়েছিল। ছোট মা যত না কেঁদেছেন, হেমলতা বোধহয় অনেক বেশি। তখনও তার বিয়ে হয়নি। বিয়ের পর পরিতোষ জন্মালো। সেদিন আর বুড়ি ধাই ছিল না, হেমলতা একাই সব দিক সামলাচ্ছেন। রান্না করে সবাইকে খাইয়েছেন, কাপড় ছেড়ে আতুর ঘরে গিয়েছেন, সময় এলে নাড়ি কেটেছেন। এমনকি সেদিন অনি যখন হলো তখন তো ডাক্তারবাবু ছিলেন, কিন্তু হেমলতাকে ছাড়া চলেনি। অনি হয়েছিল দুপুরে। শরীরশেখর ঘরের চেয়ারে বসে ঘড়ির ওপর নজর রেখে মাঝে মাঝে উঁচু গলায় জিজ্ঞাসা করছেন। বারবার করে বলে চলছেন ঠিক জন্ম মুহূর্তে যেন হেমলতা তাকে জানান। শিশুর মতো ছটফট করছেন শরীরশেখর। তারপর যখন হেমলতার খুশির চিৎকার তার কানে এলো, ছেলে হয়েছে, তখন শরীরশেখরকে দেখে কে। এক হাতে ঘড়ি নিয়ে লাফাচ্ছেন তিনি। 1টা বেজে 15 মিনিট। পাঁজিতে লিখেছে মহেন্দ্রক্ষণ। শঙ্খ বাজাও, শঙ্খ বাজাও, দুর্গা দুর্গা। এখন চিলেকোঠার ঘরে মাধুরীকে শুইয়ে দিয়ে মুখ তুলতেই হেমলতা শরীরশেখরকে দেখতে পেলেন। উদ্বেগ মুখে নিয়ে উঠে আসছেন তারা তড়িঘড়ি। চোখাচোখি হতে হেমলতা খুব সাধারণ গলায় বললেন,
তাড়াতাড়ি ডাক্তার ডাকুন, মাধুর বাচ্চা হবে। শরীরশেখর থমকে দাঁড়ালেন। বৌমার বাচ্চা হবে তিনি জানতেন, কিন্তু তার তো সময় হয়নি। কোনো গোলমাল হলো না তো? বোকার মতো বললেন, সে কি, তার তো দেরি আছে। হেমলতা না তাকিয়ে বাবাকে বললেন, সেসব আপনি বুঝবেন না, তাড়াতাড়ি যান। মেয়ের মুখের দিকে এক পলক তাকিয়ে থেকে শরীরশেখর তাড়াতাড়ি নিচে নেমে গেলেন। মহিতোষ ব্যাপারটা এরকম দাঁড়াবে ভাবতে পারেননি। এখনও তো মাস দুয়েক দেরি আছে। হঠাৎ ওর খুব ভয় হলো, মাধুরীর যদি কিছু হয়ে যায়। কোনো কথা না বলে মহিতোষ সিঁড়ি দিয়ে নেমে গেলেন। দরকার হলে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। হেমলতা দেখলেন মাধুরী ছটফট করছে। কি করবেন বুঝতে না পেরে মুখ তুলতেই দেখলেন অনি সিঁড়ির মুখে গাল চেপে করুণ চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। বোধহয় উপরে উঠে আসতে সাহস পাচ্ছে না। হেমলতা হেসে বললেন, যা বাবা, তাড়াতাড়ি নিচ থেকে একটা বালিশা চাদর নিয়ে আয়। কাজ করতে পেরে অনি যেন বেঁচে গেল। কোনো মতে বিছানা করে মাধুরীকে শুইয়ে দিয়ে হেমলতা বললেন, অনি, তুই মায়ের কাছে বস, আমি গরম জল করি গিয়ে। পিসিমা চলে গেলে অনেক খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। বাইরে এখন বেশ বৃষ্টি পড়ছে। ছোট বাড়ি থেকে চাদর বালিশ আনতে গিয়ে ও একটু ভিজেছে। অন্য সময় মা নিশ্চয়ই বকতো, এখন কিছু বলছে না। মায়ের মুখের দিকে তাকিয়ে ওর কান্না পাচ্ছিল। মা যে খুব কষ্ট পাচ্ছে এটাও বুঝতে পারছিল। পিসিমা তখন দাদুকে বলল, মায়ের বাচ্চা হবে। বাচ্চা হলে এত কষ্ট পেতে হয় কেন? মায়ের মুখটা একদম সাদা হয়ে গিয়েছে। ও মায়ের পাশে এসে সন্তর্পণে বসে পড়ল। এখন কাছে পিঠে কেউ নেই, কারো গলা শোনা যাচ্ছে না। চিলেকোঠার দরজাটা আলো আসার জন্য অথবা ভুলে খোলাও রয়েছে। অনি এখান থেকে বৃষ্টি পড়া দেখতে পেল। জলের ছাট ঘরের মধ্যে সামান্যই আসছে। অনির খুব ইচ্ছে হলো মায়ের মুখে হাত বোলাতে। ঠিক সেই সময় মাধুরী চোখ খুললেন। অনি দেখল মাধুরীর চোখের কোণে 2 ফোঁটা জল টলমল করছে। মাধুরী একবার দাঁত দিয়ে ঠোঁট কামড়ালেন, তারপর মাথা ঘুরিয়ে ঘরটাতে চোখ বোলালেন। মায়ের চোখে জল দেখতে পেয়ে অনি ফুপিয়ে উঠল। মাধুরী খুব ধীরে ধীরে একটা হাত তুলে ছেলের কোলের উপর রাখতেই অনি মায়ের বুকের উপর ভেঙে পড়ল। অনেকক্ষণ ছেলেকে বুকের মধ্যে রেখে মাধুরী বললেন, হ্যাঁ রে বোকা, কাঁদছিস কেন? ফিসফিসিয়ে অনি বলল, তোমার খুব কষ্ট হচ্ছে না? আমার কষ্ট হলে তোর খারাপ লাগে না রে? অনি ঘাড় নাড়ল। মাধুরী আস্তে আস্তে বললেন, আমি যদি না থাকি তুই আমাকে ভুলে যাবি না তো? অনি 2 হাতে মাকে আঁকড়ে ধরে কেঁদে উঠল শব্দ করে। মাধুরী কেমন ঘোরের মধ্যে বললেন, আমি যদি না থাকি তুই একা একা আকাশের দিকে তাকিয়ে আমার সঙ্গে কথা বলিস, আমি ঠিক শুনতে পাবো। অনি, আমি তোকে ছেড়ে কোথাও যাব না রে। অনি কোনো কথা বলতে পারছিল না। ওর ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল। মাকে এরকম করে কথা বলতে ও কোনোদিন শুনেনি। মা কেন ওকে ছেড়ে চলে যাবে? বাচ্চা হলে কি কাউকে চলে যেতে হয়? ও দেখলো মাধুরী একটানা কথা বলে কেমন নিস্তেজ হয়ে গেছেন। অনেক দূর দৌড়ে এলে যেমন হয় মায়ের বুক তেমনি ওঠানামা করছে। হঠাৎ ও মায়ের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। মাধুরী যেখানে শুয়ে আছেন তার নিচ দিকটা রক্তে ভেসে যাচ্ছে। এটা কি সত্যি রক্ত? কোত্থেকে এত রক্ত এলো? মায়ের তো কোথাও কেটে যায়নি। এর আগেও কতবার তরকারি করতে গিয়ে মায়ের হাত বটিতে কেটে গিয়ে রক্ত পড়েছে, কিন্তু সে তো কয়েক ফোঁটা মাত্র। অনি আস্তে আস্তে উঠে মায়ের পাশে পায়ের কাছে এসে দাঁড়ালো। কুঁজো ভেঙে গেলে যেমন জল গড়িয়ে যায়, তেমনি একটা মোটা লাল ধারা চলে যাচ্ছে কোণার দিকে। মায়ের পায়ের গোড়ালি সেই স্রোতটা থেকে সরিয়ে দিতে গেল অনি, আর তখনই ওর আঙুল চটচটে লাল হয়ে গেল। মাধুরী চোখ খুলে দেখলেন ছেলে চোখের সামনে আঙুল নিয়ে দেখছে। চিৎকার করে উঠলেন, ওটা মুছে ফেল, তোর হাত থেকে রক্ত মুছে ফেল। কিন্তু ক্রমশ কথা বলার শক্তিটা চলে যাচ্ছিল ওর। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। অনি ঝাপসা, মহিতোষ ঝাপসা, 2 চোখে এত জল থাকে কেন? এই সময় সিঁড়িতে কয়েক জোড়া শব্দ পেল অনি। একটা অন্ধকার ঘরের মধ্যে যেন দম আটকে যাচ্ছিল ওর। হঠাৎ মনে হলো ডাক্তারবাবু এসে গেলে সব ঠিক হয়ে যাবে। হেমলতা একটা বড় লণ্ঠন নিয়ে আগে আগে উঠে এলেন। ছাদের এই ঘরটা এতক্ষণে আবছা হয়ে এসেছে। হেমলতার পেছন পেছন একজন বৃদ্ধ শরীরশেখর মহিতোষকে ব্যাগ হাতে নিয়ে উঠে আসতে দেখল অনি। ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো সবাই। হারিকেনের আলোয় রক্তস্রোত পরিষ্কার দেখা যাচ্ছে। বৃদ্ধ লোকটি বললেন, ব্লিডিং হচ্ছে বলেননি তো? হেমলতা বললেন, আমি একটু আগে নিচে গেলাম, তখনও দেখিনি। অনি বুঝতে পারল এই লোকটিই ডাক্তার, কারণ তৎক্ষণাৎ তিনি মাধুরীর পাশে বসে একটা হাত তুলে নিয়ে নাড়ি দেখতে লাগলেন। তারপর খুব গম্ভীর মুখে বললেন, আপনারা নিচে চলে যান। শরীরশেখর অনিকে বললেন,
একটা সসপ্যান এনে দে শিগগির। মোহিতোষ নিচ থেকে জল উপরে নিয়ে এসে দেখলেন শরীরশেখর অনেকে জড়িয়ে ধরে চুপচাপ সিঁড়ির শেষ ধাপে বসে আছেন। ছেলেকে দেখে শরীরশেখর বললেন, হাসপাতালে রিমুভ করা যাবে? ছোট ঘর থেকে আনা লণ্ঠনটা নামিয়ে মোহিতোষ ঘাড় নাড়লেন। জানি না, করতে হলে এখনই করা দরকার। সেনপাড়ার দিকটায় তিস্তার জল ঢুকে পড়েছে। শরীরশেখর বললেন, দেখলেন না মাইকে অ্যানাউন্স করছে, মনে হচ্ছে এবার খুব হবে। কথাটা শেষ করে মোহিতোষ দেখলেন প্রিয়তোষ দরজায় দাঁড়িয়ে। এদের দেখেই সে চেঁচিয়ে উঠল, ফ্লাড আসছে, সামনের মাঠটা জলে ডুবে গেছে। চটপট মালপত্র ছাদে তোলো। মোহিতোষ তাড়াতাড়ি বাইরে বেরিয়ে শুনলেন ওদের উঠোনে বাগানে জল শব্দ করছে। এতক্ষণ খেয়াল ছিল না, হঠাৎ ঠান্ডা বাতাস লাগাতে টের পেলেন ওর সমস্ত জামাকাপড় ভিজে চুপসে গেছে। শরীরশেখরের এক অবস্থা, অন্ধকারে এতক্ষণ যেটুকু দেখা যাচ্ছিল আর তাও দেখা যাচ্ছে না। ঝিমঝিম বৃষ্টি পড়ছে আর সমস্ত পৃথিবী হঠাৎ ধাঁধিয়ে দিয়ে বিদ্যুৎ চমকে উঠতেই মোহিতোষ দেখলেন ঘোলা জলের স্রোত উঠোনে কিলবিল করছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে মোহিতোষ দরজায় দাঁড়িয়ে বললেন, বন্যা এসে গেছে, এখন তো নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রিয়তোষ বললেন, কি হয়েছে? তোর বৌদির পড়ে গিয়ে ব্লিডিং হচ্ছে, সিরিয়াস অবস্থা। প্রিয়তোষ বলল, সে কি, কি হয়েছে? শরীরশেখর একবার ওপরের দিকে তাকিয়ে জলের মধ্যে গেলেন। অন্ধকারে চলতে কষ্ট হচ্ছে। প্রিয়তোষের পেছনে ছোট ঘরে তখন পায়ের পাতার ওপর জল। কি নেওয়া যায় কি নেওয়া যায় না ভাবতে না পেরে আবিষ্কার হলো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। দ্রুত জল বাড়ছে। হাঁটুর কাছটা যখন ভিজে গেল তখন মোহিতোষ টর্চটা খুঁজে পেলেন। খাটের অনেকটা এখন জলের তলায়। লেপ তোষক নিয়ে যাবার কোনো মানে হয় না। মেঝে রাখা সুটকেসটা তুলে নিলেন। মোহিতোষের টাকাই সুটকেসে আছে। সুটকেসটা এর মধ্যে ভিজে ঢোল হয়ে গেছে। নতুন বাড়ির বারান্দায় ইঞ্চি কয়েক নিচে জল। মোহিতোষ ছাদে সিঁড়ির কাছে এসে দাঁড়াতে দেখলেন শরীরশেখর ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছেন। হারিকেনের আলোয় দেওয়ালে ওদের ছায়া কাঁপছে। ছেলেকে দেখে শরীরশেখর কাঁপা কাঁপা গলায় বললেন, আমি কিছু ভাবতে পারছি না মহি, ভগবানই কি করলেন? মোহিতোষ ডাক্তারবাবুর দিকে তাকাতেই তিনি বললেন, হাসপাতালে নিয়ে যেতে পারলে একটা চেষ্টা করা যেত, কিন্তু যা অবস্থা, জল শুনলাম বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। মোহিতোষ ঘাড় নাড়লেন। হয়ে গেল তাহলে। ডাক্তারবাবু ছটফট করে উঠলেন। ভোরের আগে কোনোভাবে জল কমে না, এই জন্যই আমি আসতে চাইছিলাম না। এখন আমি যাই কি করে? অন্ধকারে জল ভেঙে যেতে কোথায় পড়বো? ইস। মোহিতোষ বললেন, ডাক্তারবাবু আপনি চলে গেলে ওকে নিয়ে আমরা... না, আপনার যাওয়া চলবে না। আপনি ওকে দেখুন, আমি আপনার বাড়িতে খবর দিয়ে আসছি। কথাটা শেষ হতে প্রিয়তোষ, আমি খবর দিয়ে আসি বলে অন্ধকারে ছুটে বেরিয়ে গেল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে ডাক্তারবাবু বললেন, আমি আর দেখে কি করব? চোখের সামনে মেয়েটা চলে যাচ্ছে, আমি ফ্যালফ্যাল করে দেখছি। ভগবানকে ডাকুন। সেটা বেরোলে তো বুঝতে পারা যেত। এতগুলো ইঞ্জেকশন দিলাম, রক্ত বন্ধ করা যাচ্ছে না। বিড়বিড় করে বকতে বকতে ডাক্তারবাবু উপরে উঠে গেলেন। এখন এখানে শুধু ঝোড়ো বাতাস ছাড়া কোনো শব্দ নেই। বাইরে তিস্তার জল নতুন বাড়ির বারান্দায় গায়ে ধাক্কা লেগে যে শব্দ তুলছে তাও বাতাসে চাপা পড়ে গেছে। মোহিতোষ পাথরের মতো দাঁড়িয়ে। শরীরশেখর নাতিকে দুহাতে জড়িয়ে ওপরের দিকে মুখ করে বসে আছেন সিঁড়িতে। লণ্ঠনের আলোয় দেওয়ালে পড়া তাদের ছায়াগুলো নিয়ে বাতাস উদ্ভট ছবি এঁকে এঁকে যাচ্ছে। সময় এখন খোঁড়াতে খোঁড়াতে এগোচ্ছে। যে কোনো মুহূর্তে উপর থেকে কোনো শব্দ ভেসে আসবে এরকম একটা আশঙ্কায় দুটো শরীর কাঁটা হয়ে রয়েছে। দাদুর বুকের ওপর মাথা রেখে অনি অনেকক্ষণ ধরে দুবদুব বাজনা শুনছিল। এতক্ষণ যেসব কথাবার্তা এখানে হয়ে গেল তার প্রতিটি শব্দ ওর কাছে স্পষ্ট হয়ে গেল। মা আর থাকবে না। ডাক্তারবাবু ওদের ভগবানকে ডাকার কথা বললেন, কিন্তু কেউ ডাকছে না কেন? অনির মনে পড়ল স্বর্গছেরা এক বিকেলবেলায় হেমলতা ওকে বলেছিলেন সবচেয়ে বড় ভগবান হলো মা। অনি সমস্ত শরীর দিয়ে মনে মনে মাকে ডাকতে লাগলো। চোখ বন্ধ করে নিঃশব্দে মা মা উচ্চারণ করতে করতে অনি দেখতে পেল মাধুরী ওর কাছে এসে দুহাতে ওকে জড়িয়ে ধরছেন। মায়ের গায়ের সেই গন্ধটা বুক ভরে নিতে নিতে ও শুনতে পেল পিসিমা সিঁড়ির মুখে এসে বলছেন, অনিকে একটু ওপরে নিয়ে আসুন। কথাটা শুনে তড়াক করে উঠে দাঁড়ালো অনি। অন্ধকারে সিঁড়িগুলো লাফ দিয়ে পেরিয়ে এসে পিসিমার মুখোমুখি হয়ে গেল। অনিকে দেখে হেমলতা দুহাতে জড়িয়ে ধরলেন। অনি বুঝতে পারল পিসিমা কাঁদছেন। কয়েক পা এগিয়ে হেমলতা আবার থমকে দাঁড়ালেন। অনির মাথাটা ওর প্রায় কাঁধ বরাবর। অনি শুনতে পেল কেমন কান্না কান্না গলায় পিসিমাকে বলছেন, অনি বাবা, আমার সোনা ছেলে, তোমার মা এখন ভগবানের কাছে চলে যাচ্ছেন, যাওয়ার আগে তোমাকে দেখতে চাইছেন। হু হু করে কেঁদে ফেললেন হেমলতা। অনি বলল, মাই তো ভগবান,
তবে মা কার কাছে যাচ্ছে? ফিসফিস করে হেমলতা বললেন, আমি জানি না বাবা, তুমি কোনো কথা বলো না, বেশি কেঁদো না, তাহলে মার যেতে কষ্ট হবে। পিসিমার বারণ তিনি নিজেই মানছিলেন না। মা শুয়ে আছেন চুপচাপ, ওর শরীর নড়ছে না। ডাক্তারবাবু মাটিতে বাবু হয়ে বসে আছেন। হেমলতা অনিকে এগিয়ে দিয়ে গেলেন সামনে। মাধু, অনি এসেছে দেখো। চোখের পাতা নাচল, পুরো খুলল না। অনি দেখল মায়ের চোখের কোল জলে ভরে গেছে। অনি মাধুরীর মুখের পাশে মুখ নিয়ে ডাকল, মা, মা গো। মাধুরী ঘোরের মধ্যে বললেন, অনি, বড় কষ্ট হচ্ছে রে। ফুপিয়ে উঠল অনি, মা, মা গো। মাধুরী ফিসফিস করে বললেন, আমি তোর সঙ্গে থাকবো রে, তুই জেলে গেলেও তোর সঙ্গে থাকবো। অনি পাগলের মতো মায়ের বুকে মুখ চেপে ধরে ফোঁপাতে লাগলো। অনেকক্ষণ পরে বাইরে বৃষ্টির শব্দ, হাওয়ার শব্দ ছাপিয়ে হেমলতার বুক ফাটা চিৎকার কানে আসতে অনি মায়ের বুক থেকে মাথা সরিয়ে অবাক হয়ে দেখল পিসিমা আর বাবা পরস্পরকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। ওর পাশ দিয়ে দুটো পা দ্রুত ছাদের দিকে চলে গেল। পেছন থেকে অনি দেখল দাদু এই বৃষ্টির মধ্যেই অন্ধকারে ছাদে হেঁটে যাচ্ছে। মায়ের দিকে তাকালো অনি। স্বর্গছাড়া অনেক রাত্রে ঘুম ভেঙেও মাধুরীকে এমনিভাবে শুয়ে থাকতে দেখত। ঘুমিয়ে পড়লে মাধুরী সহজে উঠতে চাইতেন না। ভীষণ বাথরুম পেয়ে গেলে অনি মায়ের গায়ে চিমটি কাটত। তখন মাধুরী ধর্মর করে উঠে বসতেন। অনি বুঝতে পারছিল মা আর উঠে বসবে না। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে অনি চিৎকার করে কেঁদে উঠল। মাঝরাতেই জল নেমে গিয়েছিল। ভোরের আলো ফুটতে চারধার একটা অদ্ভুত দৃশ্য নিয়ে জেগে উঠল। সমস্ত শহরটার ওপর কয়েক ইঞ্চি পলি পড়ে গেছে। সূর্যের আলো পড়ায় চকচক করছে সেগুলো। ভেসে আসা মৃত গরু ছাগল আটকে গেছে এখানে সেখানে। তিস্তার জল করলার মধ্যে ঢুকে যাওয়ায় নিচু জায়গাগুলো এখনো জলের তলায়। শ্মশানটা শহরের এক প্রান্তে, মাসকলাই বাড়ির কাছে। উঁচু জায়গা বলে সে অবধি জল পৌঁছায়নি। লোকজন জোগাড় করে এই পাকের উপর দিয়ে হেঁটে হেঁটে শ্মশানে আসতে দুপুর হয়ে গেল। ছোট ঘরের অনেক জিনিসপত্র গেলেও খাটটা বেঁচেছে। শরীরশেখর সেখানে সকাল থেকে শুয়ে রইলেন। কাল রাতে বৃষ্টিতে ভিজে সর্দি জ্বর হয়েছে ওর। বারবার বলছেন, আমার অঙ্গহানি কেউ ঠেকাতে পারল না। মৃতদেহ নিয়ে যাবার লোকের অভাব হয় না। তারা সবাই হরিধ্বনি দিতে দিতে মাধুরীকে নিয়ে যাচ্ছিল। প্রিয়তোষ কাঁদ দিয়েছে। হেমলতা কাল রাত থেকেই সে যে অনিকে জড়িয়ে ধরে বসেছিলেন মাধুরীর পাশে, একবারও ওঠেননি। কাঁদতে কাঁদতে অনি কখন তার বুকে ঘুমিয়ে পড়েছে, আবার জেগেছে। হেমলতা পাথর। দেহ নিচে নামিয়ে খাটিয়ে সাজিয়ে কেউ একজন ডাকলো তাকে। এও স্ত্রীকে যাবার সময় সিঁদুর পরিয়ে দিতে হয়, সিঁদুর নিয়ে আসুন। ঠিক তখনই হাউমাউ করে কেঁদে উঠলেন হেমলতা। আমি চাইনি গো, কাল সকালে জোর করে আমাকে দিয়ে সিঁদুর পরালো ও। আমি যে বিধবা, সেই পাপে মেয়েটা চলে গেল গো। মোহিতোষ কাঁদতে কাঁদতে বললেন, থাক, সিঁদুর পরাতে হবে না। সঙ্গে সঙ্গে গর্জে উঠলেন শরীরশেখর। ছোট ঘরের খাটে শুয়ে কান খাড়া করে সব কথা শুনছিলেন। খবরদার, আমার বাড়ির বউকে সিঁদুর না পরিয়ে বাইরে নিয়ে যাওয়া চলবে না। এখন সিঁদুর মাথায় মাধুরীর শ্মশানে পৌঁছে গেলেন। ওদের থেকে খানিক দূরত্বে ছেলের হাত ধরে মোহিতোষ হেঁটে এলেন। পলি জমা রাস্তায় হাঁটতে ছেলেটার কষ্ট হচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না। মোহিতোষ কাল থেকে ছেলের সঙ্গে কথা বলেননি। এখন আসার সময় ভয় পাচ্ছিলেন অনি হয়তো মাধুরীকে নিয়ে কোনো প্রশ্ন করবে ওকে। কিন্তু আশ্চর্য, অনি গম্ভীর মুখে হেঁটে এলো। মোহিতোষের মনে হলো এক রাত্রে ছেলেটা অনেক বড় হয়ে গিয়েছে। শ্মশানে ওরা যখন চিতা সাজাচ্ছিল তখন ছেলেকে জড়িয়ে ধরে চুপচাপ বসেছিলেন মোহিতোষ। কাঁদতে ভয় করছিল অনির জন্য। আজকেই শ্মশানে আর কোনো চিতা জ্বলছে না। একমাত্র যেটি সাজানো হচ্ছে সেটি মাধুরীর জন্য। হঠাৎ অনি কেমন কাট কাট গলায় বলল, মাকে ওরা শুইয়ে রেখেছে কেন? মোহিতোষ জবাব দিতে গিয়ে দেখলেন তার গলা আটকে যাচ্ছে। অনেক কষ্টে বললেন, ভগবান কাউকে নিয়ে গেলে তার শরীরটা পুড়িয়ে ফেলতে হয়। হঠাৎ একজন এগিয়ে এলো ওদের দিকে। দাদা, দেরি করা ঠিক হবে না, মুখাগ্নি তো ওই করবে। মোহিতোষ ঘাড় নাড়লেন। ছেলেটি অনির হাত ধরল, এসো তুমি। তারপর অনিকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, মা তো চিরকাল থাকে না, আমারও মা নেই, বুঝলে? পরপর সুন্দর করে কাঠ সাজিয়ে মাধুরীকে শোয়ানো হয়েছে। মাধুরীর চুল খুব বড়, চিতার একটা দিক কালো করে ঢেকে রয়েছে। প্রিয়তোষ এসে অনির পাশে দাঁড়ালো। অনি দেখলো কয়েকজন পাটকাঠিতে আগুন ধরাচ্ছে। মাকে খুব শান্ত দেখাচ্ছে এখন। অনি,
আমি তোমার সঙ্গে আছি। মা, মা গো। অনি ডুকরে কেঁদে উঠতে প্রিয়তোষ বলল, কাঁদিস না অনি, কাঁদিস না। আগের ছেলেটি একগোছা পাটকাঠিতে আগুন জ্বালিয়ে এনে অনির সামনে ধরল। নাও, মায়ের মুখে আগুনটা একটু ছুঁয়ে দাও। কথাটা শুনে আঁতকে উঠল ও। সদ্য চলা আগুনের শিখাটা যদিও ছোট, কিন্তু লকলক করছে। সেদিকে তাকিয়ে অনি বলল, আগুন দিলে মুখ পুড়ে যাবে না? কথাটা মহিতোষের কানে যেতে মহিতোষ ডুকরে কেঁদে উঠলেন। ছেলেটি আর দেরি করল না, অনির একটা হাত টেনে নিয়ে পাটকাঠির উপর চেপে ধরে নিজেই জোর করে আগুনের শিখাটা মাধুরীর মুখ ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে আরও কয়েকটা শিখা চিতার চারপাশে লক লক করে উঠল যেন। প্রিয়তোষ অনিকে সরিয়ে নিয়ে এলো চিতার কাছ থেকে। ওকে ধরে উল্টো দিকে হাঁটতে লাগলো সে। কয়েক পায়ে হেঁটে অনি শুনতে পেল পেছন থেকে অনেকগুলো গলায় চিৎকার উঠছে, বল হরি, হরি বল। হঠাৎ কাকার হাতের বাঁধন থেকে ছিটকে সরে গিয়ে অনি মায়ের চিতার দিকে ঘুরে দাঁড়ালো। দাউ দাউ করে অজস্র শিখা নিয়ে আগুন জ্বলছে, শব্দ হচ্ছে কাঠ পোড়ার। আগুন ক্রমশ দলা পাকিয়ে লাল হয়ে নাচতে শুরু করেছে। অনি আগুনের মধ্যে অস্পষ্ট একটা অবয়ব দেখতে পেল, যাকে মা বলে কিছুতেই চেনা যায় না। যে ছেলেটি ওর হাত ধরে মুখাগ্নি করালো সে অনির দিকে এগিয়ে এলো। তোমার হাতে কি লেগেছে? শুকিয়ে কালচে হয়ে আছে। নিজের হাতটা চোখের সামনে ধরতে অনির মনে পড়ে গেল একটা লাল স্রোতের কথা, কাল রাত্রে মায়ের শরীর থেকে যেটা বেরিয়ে এসেছিল। কখন সেটা শুকিয়ে কালচে হয়ে গেছে, রক্ত বলে চেনা যায় না। হাউমাউ করে কেঁদে উঠল সে। কাঁদতে কাঁদতে বলল, মার রক্ত।